সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। যদিও পৃথিবীতে এখন বৈশ্বিক মহামারী চলছে, তারপরেও আমাদেরকে এই যুদ্ধ সাথে লড়াই করে এগিয়ে যেতে হবে। তাই আমরা প্রতিদিনের নিত্য নৈমিত্তিক কাজগুলো চালিয়ে যাব। আমরা সকলেই সচেতন থাকবো, সুরক্ষিত থেকে আমরা সমস্ত কাজকে এগিয়ে নিয়ে যাব। আজকে আমি রুনু চৌধুরী, সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক, তোমাদের সমাজ বিজ্ঞান প্রথম বর্ষে বিএসএস প্রথম বর্ষের ক্লাস উপস্থাপন করব। আজকে আমি তোমাদের যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান সমূহ। আমরা সামাজিক প্রতিষ্ঠান আলোচনা করতে গেলে আমরা জানি এখানে আছে সামাজিক প্রতিষ্ঠানের মধ্যে পরিবার, বিবাহ, জ্ঞাতি সম্পর্ক। এগুলো বোঝানোর আগেই আমাদের জানতে হবে যে পরিবার বলতে আসলে আমরা কি বুঝি। পরিবার হচ্ছে একটি সামাজিক সংগঠন, বিবাহ হচ্ছে অনুষ্ঠান প্রতিষ্ঠান, জ্ঞাতি সম্পর্ক হচ্ছে মানুষের পারস্পরিক বন্ধন বা প্রতি। তাহলে এগুলো জানার আগে আমাদের প্রথমেই জানতে হবে সামাজিক প্রতিষ্ঠান বলতে আমরা কি বুঝি। সমাজ বিজ্ঞানী বার্নস তার সোশ্যাল ইনস্টিটিউশন গ্রন্থে সামাজিক প্রতিষ্ঠানের সংজ্ঞায় বলেছেন সামাজিক কাঠামোর উপাদানগুলোকে সামাজিক প্রতিষ্ঠান বলেছেন, যেমন পরিবার, বিবাহ, অর্থনীতি, রাষ্ট্র, ধর্মীয়, শিক্ষা প্রতিষ্ঠানকে বোঝায়। আর এইসব প্রতিষ্ঠান তাদের স্ব কাজের মাধ্যমে সমাজকে বা সামাজিক কাঠামোকে গতিশীল করেছে, সচল করেছে। এইসব প্রতিষ্ঠান নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে আমাদের পুরো সমাজ কাঠামোকে সচল রাখে। তাহলে আমরা জানি যে সমাজের এই সামাজিক কাঠামো, সামাজিক প্রতিষ্ঠান আলোচনা করার ক্ষেত্রে আমরা দেখি প্রথমে আজকে আমি আলোচনা করব পরিবার। পরিবার বলতে আমরা বুঝি একটি সামাজিক সংগঠন, বিবাহ বলতে বুঝি সামাজিক অনুষ্ঠান প্রতিষ্ঠান, জ্ঞাতি সংগঠন বলতে বুঝি মানুষের পারস্পরিক বন্ধন বা প্রতীক। তাহলে আমাদের জানতে হবে পরিবার কি। পরিবার হচ্ছে আমরা জানি নারী পুরুষের একটা সমাজ স্বীকৃত যুগল বন্ধন। সৃষ্টির উষারম্ভ থেকে পরিবার ছিল, এখনো আছে। তবে সেই আদিম সমাজের পরিবার আর আধুনিক কালের পরিবারের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আমরা সমাজ বিজ্ঞানীদের দৃষ্টিকোণ থেকে পরিবার বলতে আমরা বুঝি একজন প্রাপ্তবয়স্ক নারী এবং একজন প্রাপ্তবয়স্ক পুরুষের মধ্যে এমন একটা চুক্তি যার মাধ্যমে তারা একত্রে বসবাস করা, দৈহিক সম্পর্ক স্থাপন করা, পরিবার গঠন করা, সন্তান জন্মদানে সামাজিক স্বীকৃতি এবং আইনগত স্বীকৃতি লাভ করে। তাহলে মূলত পরিবার একটি সামাজিক সংগঠন, নারী পুরুষের যুগল বন্ধন। আমরা সমাজ বিজ্ঞানী ডেভিড পপিনের পরিবার বলতে তিনি কি বুঝিয়েছেন সেটা এখন বলব। সমাজ বিজ্ঞানী ডেভিড পপিন তার সোশিয়োলজি নামক গ্রন্থে পরিবারের সংজ্ঞায় বলেছেন ফ্যামিলি ইজ এ গ্রুপ অফ কিড who live together and function as a cooperative unit for economic or other purposes. অর্থাৎ পরিবার হচ্ছে এমন একটি জ্ঞাতভিত্তিক গোষ্ঠী যার সদস্যরা একত্রে বসবাস করে, অর্থনৈতিক এবং আরো অন্যান্য উদ্দেশ্য অর্জনের একক হিসাবে সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে। সমাজ বিজ্ঞানী অবান এবং নিম্পকের মতে পরিবার হচ্ছে নারী পুরুষের এমন একটি সম্পর্ক যার মাধ্যমে তারা একত্রে বসবাস করে এবং সন্তান আদি সহ কিংবা সন্তান আদি বিহীন স্বামী স্ত্রী একত্রে বসবাস করে। তাহলে মূলত পরিবার একটি সামাজিক সংগঠন, পরিবার একটি আন্তরিক অকৃত্রিম সংগঠন। তাই পরিবারের সাথে ব্যক্তির সম্পর্ক আন্তরিক, অকৃত্রিম এবং অবিচ্ছেদ্য। আমরা জানি মানব শিশু পরিবারেই জন্মগ্রহণ করে, পরিবারেই বেড়ে ওঠে, পরিবারে তার ব্যক্তিত্বের গঠন গড়ে ওঠে এবং লালন পালন সবকিছু পরিবারকে ঘিরেই বেড়ে ওঠে, পরিবারকে। অর্থাৎ আমাদের জীবনধারা পরিবারকে কেন্দ্র করে পরিচালিত হয়।
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পরিবারকে কেন্দ্র করে আমাদের সমস্ত সামাজিক অনুষ্ঠানগুলো পরিচালিত হয়। তাহলে সমাজ বিজ্ঞানীদের মধ্যে পরিবার বলতে আমরা কি বুঝি? আমরা সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে পরিবার বলতে আমরা বুঝি একজন প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের মধ্যে এমন একটি চুক্তি যার মাধ্যমে তারা একত্রে বসবাস করার আইনগত, সামাজিক এবং ধর্মীয় স্বীকৃতি লাভ করে। পরিবার নিয়ে গবেষণা করেছেন সমাজবিজ্ঞানী গ্রোভস। তিনি বলেছেন পরিবার হচ্ছে নারী পুরুষের একটা যুগল বন্ধন এবং তারা সন্তান জন্মদান পর্যন্ত একত্রে থাকে না, আরো অন্তত কিছু সময় তারা একত্রে বসবাস করে। এখন আমরা জানব যে পরিবার, আমরা জানি পরিবার একদিকে যখন উৎপাদনের একক, অন্যদিকে ভোগের একক। আর এই পরিবারের চাবিকাঠিগুলো মানুষের আশা, ভালোবাসা, সহযোগিতা, সহমর্মিতা, ভক্তি, শ্রদ্ধা এগুলো পারিবারিক বন্ধনের মূল চাবিকাঠি। তাই পরিবারের সবাই মিলেমিশে একত্রে বসবাস করে সমাজটাকে গতিশীল করে। আমরা জানি যেসব কারণে সভ্যতার উৎসাহকে পরিবারের উদ্ভব ঘটেছে, যেসব প্রয়োজন মেটানোর জন্য ব্যক্তি মানুষ পরিবারের সূত্রপাত করেছে, সেগুলো হলো আমরা এখানে বোর্ডে দেখতে পাচ্ছি। মানুষ তার জৈবিক চাহিদা পূরণের জন্য পরিবার নামক সংগঠন গড়ে তুলেছে। সন্তান লাভের বাসনার কারণে পরিবারের জন্ম দিয়েছে। পরবর্তী বংশে নিজের বংশ, নাম, মর্যাদা, সম্পত্তি উত্তরাধিকার রেখে যাওয়ার কারণে পরিবারের জন্ম দিয়েছে। এছাড়া অর্থনৈতিক নিরাপত্তা এবং সহযোগিতা বিধানের জন্য পরিবারের জন্ম দিয়েছে এবং বার্ধক্যে সম্ভাব্য অসহায় মুহূর্তের চিন্তা ভাবনার কারণে বা নির্ভরশীলতার কারণে পরিবারের জন্ম দিয়েছে। সর্বোপরি নিজের সুখ, দুঃখ, হাসি, আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মনোবৃত্তির কারণে পরিবারের জন্ম হয়েছে। তাহলে সভ্যতার উৎসাহন থেকে পরিবারের জীবনের সূত্রপাত ঘটেছে যেসব চাহিদা পূরণের জন্য সেই মানুষ, বিশেষ করে তাদের দৈহিক সম্পর্ক বা চাহিদা পূরণের কারণে, সন্তান লাভের বাসনার কারণে, পরবর্তী বংশে নিজের নাম, মর্যাদা, সম্পত্তি রেখে যাওয়ার কারণে এবং অর্থনৈতিক সহযোগিতা এবং নিরাপত্তা বিধানের জন্য, বার্ধক্যে সম্ভাব্য অসহায় মুহূর্তে চিন্তা ভাবনার কারণে এবং সর্বোপরি নিজের সুখ, দুঃখ, হাসি, আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মনোবৃত্তির কারণে মানুষ পরিবার নামক সংগঠনের জন্ম দিয়েছে। তাহলে মূলত পরিবার একটি সামাজিক মৌলিক একক। পরিবার একটি যুগল বন্ধন, স্বামী এবং স্ত্রীর যুগল বন্ধন। এই বন্ধনের জালে একত্রে বসবাস করে। পরিবার নিয়ে গবেষণা করেছেন সমাজ বিজ্ঞানী এডওয়ার্ড ওয়েস্টারমার্ক। তিনি তার দ্য হিস্ট্রি অফ হিউম্যান ম্যারেজ গ্রন্থে বলেছেন পরিবার হচ্ছে মোটামুটিভাবে স্থায়ী এমন সংঘ বা সংস্থা যেখানে স্বামী স্ত্রী সন্তান জন্মদান পর্যন্তই একসাথে থাকে না, এর অন্তত আরো কিছুদিন স্থায়ী বসবাস করে। তাহলে আমরা দেখেছি বা জানছি যে পরিবারের সংজ্ঞা এবং জেনেছি সামাজিক প্রতিষ্ঠান কি, সভ্যতার থেকে কিভাবে পরিবার উদ্ভব করেছে সেগুলো আমরা জানতে পারলাম। এখন আমাদের আলোচ্য বিষয়ে চলে আসি যে পরিবারের প্রকারভেদ। তাহলে পরিবারের প্রকারভেদ আলোচনা করতে গেলে আমরা জানি সমাজ বিজ্ঞানীরা বলেছেন বিভিন্ন সমাজে বিভিন্ন ধরনের পরিবার লক্ষ্য করা যায়। আমাদের বাংলাদেশের সমাজেও বিভিন্ন ধরনের পরিবার দেখা যায়। আমরা জানি যে পরিবারের প্রকারভেদ আলোচনা করছি আমরা। প্রকারভেদের মধ্যে প্রথমেই দেখছি ক্ষমতার মাত্রা। ক্ষমতার মাত্রার ভিত্তিতে মূলত পরিবারকে দুই ভাগে ভাগ করা গেছে, পিতৃপ্রধান পরিবার এবং মাতৃপ্রধান পরিবার। পিতৃপ্রধান পরিবার বলতে আমরা বুঝি যে পরিবারে পিতার প্রাধান্য, অর্থাৎ পিতার নেতৃত্বে সবকিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়, অর্থাৎ পরিবারের
সামগ্রিক ব্যবস্থাপনা এবং পরিচালনার দায়িত্ব যখন পরিবারের বয়স্ক পুরুষ কিংবা পিতার হাতে ন্যস্ত থাকে তাকে পিতৃপ্রধান পরিবার বা পিতৃতান্ত্রিক পরিবার বলে। বাংলাদেশের অধিকাংশ পরিবার পিতৃপ্রধান পরিবার এবং বিশ্ব পিতৃপ্রধান পরিবারের আধিক্য লক্ষ্য করা যায়। মাতৃপ্রধান পরিবার, মাতৃপ্রধান পরিবার আমরা দেখি যে পরিবারে বয়স্ক নারী বা মহিলা বা মায়ের হাতে ন্যস্ত থাকে তাকে মাতৃপ্রধান পরিবার বলে। যেমন বাংলাদেশে গারো উপজাতীয় সমাজে মাতৃপ্রধান পরিবার দেখা যায়। তাহলে পিতৃপ্রধান পরিবারের সম্পূর্ণ বিপরীত রূপ হচ্ছে মাতৃপ্রধান পরিবার। তাহলে ক্ষমতার মাত্রার ভিত্তিতে পরিবারকে মূলত দুই ভাগে ভাগ করা গেছে, পিতৃপ্রধান পরিবার, মাতৃপ্রধান পরিবার। পিতৃপ্রধান পরিবারের মূলত পিতার প্রাধান্য লক্ষ্য করা যায় বা বয়স্ক পুরুষের প্রাধান্য দেখা যায় এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তিনিই অগ্রাধিকার লাভ করেন। এখানে নারীদের মতামত দেওয়ার সুযোগ থাকলেও নারীরা খুব একটা এই সুযোগটা গ্রহণ করেন না। আর পিতৃপ্রধান পরিবারে বিশেষ করে দেখা যায় যে পরিবারের সন্তানরা কোথায় লেখাপড়া করবে, কোন পেশা গ্রহণ করবে বা কোথায় তাদের বিয়ে দেওয়া হবে কিংবা পরিবারের সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন কিংবা কোথায় স্থানান্তরিত হবে, গ্রামে কি শহরে বসবাসের ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো পরিবারের পিতারাই গ্রহণ করেন। আর মাতৃতান্ত্রিক পরিবারে বা মাতৃপ্রধান পরিবারে মায়েরা এইসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গ্রহণ করেন। আর মাতৃতান্ত্রিক পরিবারে দেখা যায় পরিবারের সন্তানদের বংশ, নাম, পরিচয় মাতার দিক থেকে সেটা অনুসৃত হয়। মাতৃতান্ত্রিক পরিবারে আমরা দেখি মায়েরাই মূল ভূমিকা পালন করে, নারীরাই মূল ভূমিকা পালন করে। এছাড়া বর্তমানে সমাজ বিজ্ঞানীরা আরেকটা পরিবারের কথা উল্লেখ করেছেন যেটাকে বলা হয় সমতা ভিত্তিক পরিবার। যেটাকে কি বলে? সমতা ভিত্তিক পরিবার। সমতা ভিত্তিক পরিবার বলতে আমরা বুঝি যে পরিবারে নারী পুরুষ উভয়ে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সমান বা প্রাধান্য বিস্তার লাভ করে। অর্থাৎ নারী পুরুষ উভয়ে মতামত রাখতে পারে, যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত রাখতে পারে। যেমন বর্তমানে আধুনিক গণতান্ত্রিক মূল্যবোধ দ্বারা পরিচালিত পরিবারগুলো, শিক্ষিত পরিবারগুলো যে কোনো বিষয়ে, সন্তানদের বিষয়ে বা যে কোনো বিষয়ে পারিবারিক সিদ্ধান্ত উভয়ে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করে। জীববিজ্ঞানীরা এটাকে সমতা ভিত্তিক পরিবার বলে আখ্যায়িত করেছেন। এরপর আমরা যাচ্ছি বাসস্থানের ভিত্তিতে, অর্থাৎ নবদম্পতির বসবাসের স্থানের ভিত্তিতে বিবাহোত্তর নবদম্পতির বসবাসের স্থানের উপর ভিত্তি করে পরিবারকে তিন ভাগে ভাগ করা গেছে: পিতৃবাস, মাতৃবাস, নয়াবাস। পিতৃবাস পরিবার বলতে বুঝায় মূলত বিবাহিত নবদম্পতি যখন স্বামীর পিতা দিয়ে বসবাস করে তখন তাকে পিতৃবাস পরিবার বলে। বাংলাদেশে অধিকাংশ পরিবার পিতৃবাস পরিবার দেখা যায় বাংলাদেশে। মাতৃবাস পরিবার হচ্ছে যখন বিবাহিত নবদম্পতি স্ত্রীর মায়ের দিয়ে বসবাস করে তখন তাকে মাতৃবাস পরিবার বলে। যেমন গারো উপজাতীয় সমাজে, খাসিয়া সমাজে মাতৃবাস রীতি দেখা যায়। এবং এছাড়া আমাদের সমাজেও মাতৃবাস রীতি দেখা যায়। যেমন কোনো কৃষিজীবী পরিবারে কোনো পুত্র সন্তান না থাকলে কন্যা সন্তানকে এমন পাত্রের সাথে বিয়ে দিতে আগ্রহী হয় যে পাত্র বিয়ের পরে শ্বশুরালে থাকার প্রতিশ্রুতি দেয়। এটাকে আমরা সাধারণত বলে থাকি ঘর জামাই। এছাড়া রয়েছে নয়াবাস পরিবার। নয়াবাস পরিবার হচ্ছে বিবাহিত নবদম্পতি উভয়ে তারও পিতামাতার গৃহে বসবাস না করে সম্পূর্ণ নতুন বাড়িতে বা আলাদা বাসায় বসবাস করে, তখন তাকে বলা হয় নয়াবাস পরিবার। বর্তমানে আধুনিক শিক্ষিত সমাজগুলোতে নয়াবাস রীতি দেখা যায়। পাশ্চাত্য সমাজেও এই নয়াবাস পরিবারের আধিক্য লক্ষ্য করা যায়। আমাদের বাংলাদেশে নগরায়নে, নগরে বা শহরে এই নয়াবাস রীতি প্রচলিত আছে।
সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারকে দুটি ভাগে ভাগ করা যায়, পিতৃসূত্রীয় পরিবার এবং মাতৃসূত্রীয় পরিবার। পিতৃসূত্রীয় পরিবারে পিতার দিক থেকে সন্তানরা নাম, বংশ, পরিচয়, সামাজিক মর্যাদা, সম্পত্তির উত্তরাধিকার পিতার ধারায় সন্তানরা পেয়ে থাকে। এটাকে বলা হয় পিতৃসূত্রীয় পরিবার। বাংলাদেশের অধিকাংশ পরিবার পিতৃসূত্রীয় পরিবার। এছাড়া রয়েছে মাতৃসূত্রীয় পরিবার। মাতৃসূত্রীয় পরিবারে সন্তানরা মাতার দিক থেকে বংশ, নাম, পরিচয়, সম্পত্তির উত্তরাধিকার অর্জন করে। এটাকে বলা হয় মাতৃসূত্রীয় পরিবার, যেমন আরো উপজাতীয় সমাজে দেখা যায়। তাহলে সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারকে দুই ভাগে ভাগ করা গেছে, পিতৃসূত্রীয় পরিবার, মাতৃসূত্রীয় পরিবার। এছাড়া আমরা আরেকটা ভাগ দেখতে পাচ্ছি আকারের ভিত্তিতে। পরিবারের আকারের ভিত্তিতে পরিবারকে তিন ভাগে ভাগ করা গেছে: অনুপরিবার, বর্ধিত পরিবার, যৌথ পরিবার। অনুপরিবার বলতে আমরা মূলত বুঝি স্বামী স্ত্রী দুজনের পরিবার। স্বামী স্ত্রী তাদের অবিবাহিত সন্তান সন্ততিদের নিয়ে যে পরিবার গড়ে ওঠে তাকে বলা হয় অনুপরিবার। বর্তমানে শহরাঞ্চলে এই পরিবার বেশি লক্ষ্য করা যায়, অনুপরিবার। বর্ধিত পরিবার, অনুপরিবারের বাড়ন্ত রূপটাকে বলা হয় বর্ধিত পরিবার। বর্ধিত পরিবার বলতে সাধারণত আমরা বুঝি তিন পুরুষের পরিবারকে। পিতামাতা, সন্তান সন্ততি, নাতি নাতনি। অন্যভাবে যদি বলি স্বামী স্ত্রী, সন্তান সন্ততি, নাতি নাতনি। এই তিনটা জেনারেশন নিয়েই বর্ধিত পরিবার। তাহলে মূলত তিন পুরুষের পরিবারকে বলা হয় বর্ধিত পরিবার। এছাড়া রয়েছে যৌথ পরিবার। যৌথ পরিবার বলতে আমরা বুঝি কোন পরিবারের প্রধান বা কর্তার সাথে তার বাবা মা, তার ভাই বোন, তার বিবাহিত ভাই বোন, আরো বিভিন্ন নিকট আত্মীয় স্বজন নিয়ে যে পরিবার গঠিত হয় তাকে বলা হয় যৌথ পরিবার। আমরা জানি ঐতিহ্যগতভাবে প্রাচীন ভারতীয় সমাজে যৌথ পরিবার দেখা যায়। তবে বর্তমানে যৌথ পরিবার হ্রাস পেয়েছে। আমি সেটা পরে বলবো যৌথ পরিবার কি কারণে হ্রাস পেয়েছে। এই যৌথ পরিবারে দেখা যায় সবাই মিলেমিশে সহযোগিতা মনোভাব নিয়ে কাজ করে। সবাই তাদের একটা অর্থনীতির ক্ষেত্রে কিংবা সামাজিক যে কোনো কাজকর্মে তারা সবাই সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করে। যৌথ পরিবারে সবাই মিলেমিশে সহমর্মিতা বা সৌহার্দ্যভাবে চলাফেরা করে। এবং এই যৌথ পরিবারে যিনি বয়স্ক থাকেন, বয়স্ক ব্যক্তি, তাকে বিশেষ মর্যাদা দেওয়া হয়। তিনি তার অভিজ্ঞতা দিয়ে যৌথ পরিবারটাকে পরিচালনার ক্ষেত্রে সাহায্য করেন। তবে বর্তমানে এই যৌথ পরিবারের সংখ্যা হ্রাস পাচ্ছে। বিভিন্ন কারণে যৌথ পরিবারের সংখ্যা হ্রাস পাচ্ছে। মূলত অর্থনৈতিক কারণ, সম্পত্তির ভাগাভাগির কারণে, ব্যক্তিত্বের সংঘাতের কারণে, ঝগড়া বিবাদের কারণে, পেশাগত স্থানান্তরের কারণে এবং শিল্পায়ন এবং নগরায়নের কারণে বর্তমানে যৌথ পরিবারের মধ্যে ভাঙন দেখা দিয়েছে। তারপরও আমাদের দেশে যৌথ পরিবার কিছু দেখা যায়, একেবারে নেই সেটা আমরা বলবো না, যৌথ পরিবার লক্ষ্য করা যায়। এবার আমরা দেখছি স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবারকে চার ভাগে ভাগ করা গেছে। স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবারকে চারটি ভাগে ভাগ করা গেছে: একক পরিবার, বহুস্ত্রী পরিবার, বহু স্বামী পরিবার, দলগত পরিবার। একক পরিবার বলতে আমরা বুঝি যুগল পরিবার। একজন স্ত্রী, একজন পুরুষ সমাজশিক্ষিত পন্থায় যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পরিবার জীবন যাপন করে তাকে একক পরিবার বলা হয়। আমাদের সমাজে কিংবা বিশ্বে এই একক পরিবার সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। বহুস্ত্রী পরিবার, যখন কোনো পুরুষ একের অধিক স্ত্রী সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পরিবার গঠন করে তাকে বলা হয় বহুস্ত্রী পরিবার। বিশ্বের অধিকাংশ জায়গায় এই বহুস্ত্রী পরিবার দেখা যায়, বহুস্ত্রী বিবাহ ভিত্তিক পরিবার দেখা যায়।
আমাদের দেশেও বিরল না। আমরা জানি আমাদের দেশে গ্রামে কৃষিজীবী ধনী কৃষক পরিবারগুলোতে অনেক সময় বস্তি বিবাহ পরিবারের করা যায়। অর্থনৈতিক কাজে কিংবা কৃষিকাজে সহায়তার জন্য বস্তি বিবাহ রেওয়াজ রয়েছে। এছাড়া আমাদের সমাজে মুসলিম সম্প্রদায়েও একের অধিক স্ত্রী গ্রহণের প্রথা রয়েছে। তবে এখানে শর্ত সাপেক্ষে গ্রহণ করার কথা বলা হচ্ছে। প্রথম স্ত্রীর অনুমতি ব্যতীত দ্বিতীয় স্ত্রী গ্রহণ করা যাবে না, কিংবা প্রথম স্ত্রী মারা গেলে তাহলে দ্বিতীয় স্ত্রী গ্রহণ করে। বিভিন্ন শর্ত সাপেক্ষে বহুস্ত্রী বিবাহ প্রচলিত রয়েছে। তবে বর্তমানে শিক্ষা এবং সচেতনতা বৃদ্ধির ফলে বহুস্ত্রী বিবাহ এখন আর তেমন একটা দেখা যায় না। আগের চাইতে হ্রাস পেয়েছে বহুস্ত্রী বিবাহ। তারপর আছে আমরা জানি বহু স্বামী বিবাহ। বহু স্বামী বিবাহ হচ্ছে যখন একজন নারী একাধিক পুরুষের সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়ে পরিবার জীবনযাপন করে, তাকে বলা হয় বহু স্বামী বিবাহ ভিত্তিক পরিবার। সাধারণত দক্ষিণ ভারতের টোড়া উপজাতীয় সমাজে এই বহু স্বামী বিবাহ ভিত্তিক পরিবার রয়েছে। তারপর আছে দলগত বিবাহ ভিত্তিক পরিবার। দলগত বিবাহ ভিত্তিক পরিবার বলতে আমরা বুঝি একদল নারী একদল পুরুষের বিবাহের মাধ্যমে যে পরিবার গড়ে ওঠে তাকে দলগত বিবাহ ভিত্তিক পরিবার বলে। নিবিজ্ঞানীরা বলছেন শুধু অতীতে আদিম সমাজে এই দলগত বিবাহ ভিত্তিক পরিবারের অস্তিত্ব ছিল বলে জানা যায়। এরপরে আছে পাত্রপাত্রী নির্বাচনের ভিত্তিতে। পাত্রপাত্রী নির্বাচনের ভিত্তিতে পরিবারকে দুই ভাগে ভাগ করা যায়। এক, অন্তর্গোত্র বিবাহ ভিত্তিক পরিবার। দুই, বহির্গোত্র বিবাহ ভিত্তিক পরিবার। অন্তর্গোত্র বিবাহ ভিত্তিক পরিবার বলতে আমরা বুঝি সামাজিক প্রথা এবং নীতি অনুযায়ী নিজ বংশ, নিজ গোত্র, নিজ সমাজের মধ্যে পাত্রপাত্রী নির্বাচন করে যখন বৈবাহিক সম্পর্ক স্থাপন হয় তখন তাকে অন্তর্গোত্র বিবাহ ভিত্তিক পরিবার বলে। তবে বিবাহের ক্ষেত্রে দেখা যায় যে সবসময় পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে একই সামাজিক মর্যাদা, একই অবস্থান, একই অর্থনৈতিক অবস্থা, একই বংশ, এগুলোকে প্রাধান্য দেওয়া হয়। তাহলে আমরা পাত্রপাত্রী নির্বাচনের সংখ্যার ভিত্তিতে পরিবারকে দুই ভাগে ভাগ করা যায়। অন্তর্গোত্র বিবাহ ভিত্তিক পরিবার, বহির্গোত্র বিবাহ ভিত্তিক পরিবার। অন্তর্গোত্র বিবাহ ভিত্তিক পরিবার হচ্ছে পাত্র বা পাত্রী যখন সামাজিক প্রথা এবং নিয়ম অনুযায়ী নিজ গোত্রের মধ্যে বিয়ে করে, নিজ সমাজের মধ্যে, নিজ বংশের মধ্যে, তখন তাকে বলা হয় অন্তর্গোত্র বিবাহ ভিত্তিক পরিবার। আমাদের মুসলিম সম্প্রদায়ে অন্তর্গোত্র বিবাহ ভিত্তিক পরিবার দেখা যায়। এছাড়া রয়েছে বহির্গোত্র বিবাহ ভিত্তিক পরিবার। বহির্গোত্র বিবাহ মানে নিজ গোত্রের বাইরে যখন পাত্র বা পাত্রী তাদের নিজ গোত্র বা গোষ্ঠী বা বংশের বাইরে থেকে যখন নির্বাচন করে বিয়ে হয় তখন তাকে বহির্গোত্র বিবাহ ভিত্তিক পরিবার বলে। এটা অন্তর্গোত্র বিবাহ ভিত্তিক পরিবারের সম্পূর্ণ বিপরীত। আর এই বহির্গোত্র বিবাহ ভিত্তিক পরিবার আমাদের মুসলিম সম্প্রদায়ে দেখা যায়। হিন্দু সম্প্রদায়ে অন্তর্গোত্র বিবাহ ভিত্তিক বিবাহ প্রচলিত আছে, কিন্তু বহির্গোত্র বিবাহ সম্পূর্ণ রূপে নিষিদ্ধ রয়েছে। তাহলে আমরা দেখছি পাত্রপাত্রী নির্বাচনের ভিত্তিতে পরিবারকে দুই ভাগে ভাগ করা গেছে, অন্তর্গোত্র, বহির্গোত্র। আর অন্তর্গোত্র বিবাহ ভিত্তিক পরিবার এবং অন্তর্গোত্র বিবাহ ভিত্তিক পরিবারের ফলে সম্পত্তি বা মর্যাদা সব একই থাকে। আর বহির্গোত্রের ফলে আমাদের আত্মীয় স্বজনের পরিধি বেড়ে যায়। এক গোষ্ঠী অন্য গোষ্ঠীর সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হওয়ার ফলে ভিন্ন গোষ্ঠী থেকে নির্বাচনের ফলে পাত্রপাত্রী তখন আমাদের আত্মীয়তার পরিধি এবং জ্ঞাতিজন বৃদ্ধি পায়। তাহলে আজকে আমরা জেনেছি পরিবার সামাজিক প্রতিষ্ঠান কি, সামাজিক প্রতিষ্ঠান, পরিবারের সংজ্ঞা, পরিবারের ধারণা, কি কারণে মানুষ পরিবার নামক সংগঠনের উদ্ভব ঘটিয়েছে, তারপর পরিবারের প্রকারভেদ আমরা এগুলো পড়ালাম। তোমাদের বাড়ির কাজ থাকবে পরিবারের সংজ্ঞা, পরিবার কি কি উদ্দেশ্যকে নিয়ে পরিবার বা গঠিত হয়েছে সেগুলো, এবং বড় প্রশ্ন হিসেবে থাকবে পরিবারের প্রকারভেদ। তোমরা এই চার্টটা দেবে এবং উদাহরণ সহকারে এই চার্টটা ফলো করবে, বাসায় এইভাবে পড়া রেডি করবে।
এটাই তোমাদের বাড়ির কাজ। আগামী ক্লাসে আমি আলোচনা করব বিবাহ এবং জ্ঞাতসার করব। তারপর আমি এই ক্লাসে তোমাদের একটু ধারণা দিচ্ছি বিবাহ বলতে আমরা কি বুঝি। বিবাহ হচ্ছে একটি সামাজিক অনুষ্ঠান, প্রতিষ্ঠান। বিবাহ হচ্ছে ইসলাম ধর্মে, বিবাহ হচ্ছে প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের একটা ধর্মীয়, আইনগত, সামাজিক ধর্মীয় বন্ধন, সামাজিক বন্ধন। হিন্দু ধর্ম মতে বিবাহ একটা ধর্মীয় অনুষ্ঠান বটে, তবে পাত্রপাত্রী উভয়ের সম্মতির প্রয়োজন রয়েছে। আর সমাজতান্ত্রিকদের মতে বিবাহ হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষের মধ্যে সমাজ স্বীকৃত বন্ধন, যার ফলে তারা একত্রে বসবাস করা, সন্তান জন্মদানে, দৈহিক সম্পর্ক স্থাপন করার জন্য একত্রে চুক্তির মাধ্যমে বসবাস করতে পারে। আমাদের সমাজে বিবাহ ব্যতি রেখে কোনো নারী পুরুষ একত্রে বসবাস করতে পারে না। তাই বিবাহ আমাদের সমাজের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বা প্রতিষ্ঠান। যাই হোক, আগামী ক্লাসে আমি তোমাদেরকে বিস্তারিত পড়াবো বিবাহ কি, বিস্তারিত পড়াবো জ্ঞাত সম্পর্ক কি পড়াবো। আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাথে সাথে নিজেকে সুরক্ষিত রেখে পড়াশোনা চালিয়ে যাবে। আমাদের হাতে সময় খুবই কম, এই জন্য আমাদের সমস্ত দৈনন্দিন জীবনের সমস্ত কাজকর্ম আমরা মহামারী এই কোভিড-19-এর সাথে যুদ্ধ করে আমাদের কাজকর্ম আমাদেরকে চালিয়ে যেতে হবে। ধন্যবাদ সবাইকে।